সকাল ৮টা ৪৫ মিনিট। ডাইনিং টেবিলে পা ঝুলিয়ে বসে আছে তে। চুপচাপ বসে আছে তা নয়, নিজের নাস্তা খাচ্ছে চঞ্চল ভঙ্গিতে। তের পাশের চেয়ারটায় বসে আছে জিন, দায়িত্ব সহকারে নিজের হাতে তের মুখে নাস্তা তুলে দিচ্ছেন একের পর এক। তেকে একেবারে স্কুলের জন্য রেডি করিয়ে এনেছেন তিনি। তার ঠিক সামনে জিওন নামজন বসে আছে ডাইনিংয়ে নাস্তা করার জন্য। আপাতত তিনি নাস্তা না করে বসে বসে নিউজ পেপার পড়ছেন মনোযোগ সহকারে। ফাঁকে ফাঁকে নিজের স্ত্রী ও তের খুনসুটি দেখছেন তৃপ্তিতে। তেকে ঘিরেই তাদের এখন দিনটা পার হয়। জাঙ্কুককে তো দেশেই পাওয়া যায় না, কখন দেশে আসে কখন আবার চলেও যায় সেটাও ঠিকঠাক জানায় না জাঙ্কুক। জাঙ্কুকের সম্পর্কে সবকিছু অজানা রহস্যের মতো ধোঁয়াশায় রাখে সে নিজেই। বছরে ২-১বার দেখা মেলে তার। জাঙ্কুক বাংলাদেশে আসে তাও নিজের কাজের সূত্রে, কিন্তু জীবন বাড়িতে আসে না। খুব বেশি প্রয়োজনে নিজের মামা মামিকে দেখতে আসে ১-২বার, তাও আবার জীবন বাড়িতে। ১-২ দিন থেকে আবারও চলে যায় নিজ গন্তব্যে। তবে সবসময় ফোনে যোগাযোগ হয় জাঙ্কুকের সাথে তাদের জীবন বাড়ির বিজনেস কোম্পানি জিওন নামজুনের সাথে সাথে। জাঙ্কুকও দেখাশোনা করে সবটা, তবে সেটা দেশের বাহির থেকে। অফিসে উপস্থিত থাকা ছাড়া বাকি সবটাই নিজের হাতে ম্যানেজ করে জাঙ্কুক। বাংলাদেশে তাদের মেইন অফিস ও শাখাগুলোতে জিওন নামজন থাকলেও দেশের বাহিরগুলোতে জাঙ্কুকের প্রাধান্যটাই সবটা। কাল জাঙ্কুক বাসায় এসেছে সেটা তিনি কাল দুপুরে শুনেছেন, জিনের মুখে ফোন করে জানিয়েছিল তাকে। জাঙ্কুকের বাড়ি ফেরাতে খুশি হয়ে তিনিও অফিসের সকল কাজ ছেড়ে চলে এসেছিল বাড়িতে জাঙ্কুকের সাথে সময় কাটাবে বলে। মনে মনে স্থির করে জাঙ্কুক যতদিনই জীবন বাড়িতে থাকবে তিনিও ততদিন বাড়িতেই থাকবে জাঙ্কুকের সাথে, কোনো রকম অফিসে যাবে না। জাঙ্কুক বাড়িতে থাকলে জীবন বাড়ির সবাই একসঙ্গেই নাস্তা করে জাঙ্কুকের সাথে, আলাদা সময় কাটানোর জন্য। আজও তার ব্যতিক্রম হচ্ছে না কিছুই। ডাইনিংয়ে বসে থেকেও নাস্তা করছে না তিনি, বরং জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে। জাঙ্কুক আসলে একসঙ্গে নাস্তা করবেন তারা। তের স্কুলের তারা থাকায় জিন আগ বাড়িয়ে তেকে নাস্তা করিয়ে দিচ্ছে নিজের হাতে। তে একবার নাকচ করছে তো জিন চোখ রাঙিয়ে শাসিয়ে খাবার খাওয়াচ্ছে তেকে, আবার সেটাই তৃপ্তি নিয়ে দেখছে জিওন নামজুন নিউজ পেপার পড়ার ফাঁকে ফাঁকে। বহু বছর পর যেন জীবন বাড়িতে সুখ নামক শব্দটি দেখতে পাচ্ছেন তিনি তের মধ্য দিয়ে। জিওন নামজুন বুক ভরা স্বস্তির শান্তির নিঃশ্বাস ফেলে নীরবে, ঠোঁটের চমৎকার মোলায়েম হাসি রেখে আবারও নিউজ পেপারে মুখ ডুবাতেই সামনে থেকে কেউ চেয়ার টেনে বসে ডাইনিংয়ে। সাথে সাথে চোখ তুলে সেদিকে তাকায় জিওন নামজুন ও জিওন জিন আর তে। মুহূর্তে চোখে পড়ে জাঙ্কুকের গম্ভীর মুখ। নামজুন হেসে হাতের নিউজ পেপারটা পাশে রাখতে রাখতে জাঙ্কুককে উদ্দেশ্য করে বলে, গুড মর্নিং ইয়াং ম্যান। জাঙ্কুক গম্ভীর মুখ রেখেই বলে, গুড মর্নিং। সাথে সাথে সামনে থেকে জিনও হাসি মুখে বলে ওঠে, গুড মর্নিং সোনা বাবা। জাঙ্কুক চোখ তুলে নিজের মামির দিকে তাকিয়ে আগের ন্যায় গম্ভীর মুখে বলে, গুড মর্নিং মামি। কথাগুলো বলেই চোখ ঘুরিয়ে তাকায় তেয়ের দিকে। সাথে সাথে চোখাচোখি হয় তে আর জাঙ্কুকের। থেকে হাঁ হয়ে ড্যাব ড্যাব করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সাথে সাথে কপাল কুঁচকায় জাঙ্কুক। চারপাশে সচেতন দৃষ্টি ফেলে নিজের মামা মামিকে পর্যবেক্ষণ করে নেয়। জিন বসা থেকে হাত বাড়িয়ে নিজের স্বামীর দিকে নাচতে এগিয়ে দিচ্ছে বলে এদিকটায় তাদের খেয়াল নেই। জাঙ্কুক দৃষ্টি এদিক ওদিক করে আবারও তের দিকে তাকায়। চোখে পড়ে তের গালে কালকের স্কুল ড্রেসটি। বুঝতে পারে তে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে, কিন্তু জাঙ্কুক তের এমন হাঁ হয়ে তাকানোটার মানে বুঝতে না পেরে কপাল কুঁচকে তেকে এক পলক দেখে নে মনোযোগ দেয় নিজের নাস্তায়। জাঙ্কুকের চোখ সরাতেও তে বেশ একটা ভাবান্তর হলো না, বরং তখনও জাঙ্কুকের দিকে ড্যাব ড্যাব করেই তাকিয়েছিল। বরাবরই তে যখন বেখেয়ালিভাবে জাঙ্কুকের দিকে তাকালে চোখ যেন মুহূর্তে আটকে যায় জাঙ্কুকের উপর। জাঙ্কুকের মনোমুগ্ধকর সৌন্দর্যে মুগ্ধ হয়ে আটকা পড়ে যায় এই ছোট্ট মেয়েটি। এই তো সকাল জাঙ্কুককে তে কালো ড্রেস আপে দেখেছিল, কিন্তু ঘন্টা দুয়েক পার হতে না হতে এখন দেখছে তাকে সাধারণ ফর্মাল ড্রেস আপে। হাফ সিল্কের সাদা ব্র্যান্ডের শার্টের সাথে কালো প্যান্ট, শার্টের হাতা দুটো ফোল্ড করে গুটানো, বাম হাতে কালো রঙের ব্র্যান্ডের ঘড়ি, বুকের বাঁ পাশে দুইটা বোতাম খুলে রাখা, সিল্কি চুলগুলো সুন্দর করে আঁচড়িয়ে রেখেছে।
লোমশবিহীন বুকটা যেন বারবার উকি দিতে চাচ্ছে দুই বোতাম খুলে রাখার উন্মুক্ত জায়গা দিয়ে। জাঙ্কুকের বলিষ্ঠ দেহের জিম করা হাতের বাহুগুলো যেন সাদা শার্টটি ছিঁড়ে বের হয়ে আসতে চাইছে বাহিরে। তের পলকবিহীন দৃষ্টিতে ধ্যান ভাঙে জিনের কথায়। তিনি থেকে আবার জোর করে মুখে খাবার তুলে দিতে দিতে বলল, শোন, স্কুলে যাচ্ছিস, শুধু পড়াশোনা করবি মন দিয়ে, অন্য কিছু না। একদম বাদরামি করবি না স্কুলের মধ্যে। এদিকে সেদিকে একা একা ঘুরেও বেড়াবি না স্কুলের মাঠে। ড্রাইভার যেতে দেরি হলে স্কুলের ক্যান্টিনে বসে থাকবি, নয়তো তোর প্রিন্সিপাল স্যারকে বলবি তোর মামাজানকে কল দিতে ড্রাইভারকে পাঠানোর জন্য। তারপরে স্কুল থেকে তোর একা বের হওয়া নিষেধ। পাকামো করে তো একদমই বাসায় আসা যাবে না তোর, বুঝেছিস? জিনের কথায় তে মুখ ভেঙচিয়ে বলে ওঠে, আমি যাব না ওই স্কুলে মামি, আমার ভয় লাগে ওই স্কুলে যেতে, পড়বো না আমি আর ওইখানে। তের এমন কথা শুনে মুখ তুলে তাকায় জাঙ্কুক। তের স্কুলে না যাওয়ার কারণটার মানে বুঝতে চায় জাঙ্কুক, তাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তের দিকে কপাল কুঁচকে। জাঙ্কুকের এমন তাকানোর মধ্যে জিন কৃত্রিম রাগ দেখে কাট কাট গলায় বলেন, বললেই হলো পড়বি না তুই আর ওই স্কুলে। ওই স্কুলে কি এমন সমস্যা তোর যে রোজ রোজ ভয় লাগে স্কুলে যেতে? মিনিটে মিনিটে বায়না তোর স্কুলে যাবি না বলে। রোজ রোজ তোকে 2 ঘন্টা করে তেল মালিশ করে স্কুলে পাঠাতে হয় আমার। তুই কি একাই আমার ভাগ্নি ছিলি? আর কোনো ভাগ্নি কি ছিল না আমার? জাঙ্কুককে দেখেছিস তুই? আমার বাধ্য ভাগনা ছিল জাঙ্কুক। কই ছোটবেলা তো একবারের জন্য বলেনি, মামি আমি পড়বো না, স্কুলে যেতে ভয় লাগে। বরং আমার কিছু বলার আগে নিজের পড়া থেকে শুরু করে একা একা হোমওয়ার্ক পর্যন্ত শেষ করে রাখতো। সকাল সকাল স্কুলে চলে যেত সবার আগে। তুই জাঙ্কুক থেকে দেখে দেখে শিখ। আজও পড়া নিয়ে অনীহা করে না ছেলেটা। আর তুই, তোকে পড়ানোর জন্য আমাকে মাঠে নেমে প্রথমে যুদ্ধ ঘোষণা করতে হয় তোর বিরুদ্ধে। সেই যুদ্ধে আমি তোর সাথে জয়ী হলে তারপর তুই পড়বি, নয়তো না। তুই জানিস জাঙ্কুক কতটা মেধাবী স্টুডেন্ট ছিল? এখনও যে পড়াশোনা করছে ভিন্ন হাইয়েস্ট ডিগ্রি অর্জনের জন্য, সেটা জানিস তুই? তোর জাঙ্কুক থেকে শেখা উচিত কিছু। জিনের এমন কথায় মুহূর্তে তের ছোট মনটি অপমান বোধ করে। জাঙ্কুকের নাম টেনে টেনে বারবার তাকে কথা শোনাচ্ছে জিন, তাও এই জাঙ্কুকের সামনেই। এতে যেন তে অপমানিত বোধ করার সাথে সাথে আহতও হলো। জিনকে নিজের যুক্তি দেখে মন খারাপ ভাব নিয়ে বলল, আমার কারো কাছ থেকে শেখা লাগবে না মামি, বরং তুমি তোমার ভাগনাকে আমার বদলে আবারও ওই স্কুলে পাঠিয়ে দাও। এতই যখন মেধাবী, তখন আমার ভাগের পড়াটাও পড়ে ফেলতে বলো না মামি। এতে করে আমিও রক্ষা পেলাম রোজ রোজ ওই স্কুলে যাওয়া থেকে। তাতে আমিও খুশি, তুমিও শান্তি পাও। তের কথায় যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেল জিনের। জাঙ্কুক তখনও তাকিয়েছিল কপাল কুঁচকে তের দিকে। জিন রেগে উঠে কিছু বলবেন, তার আগে সামনে থেকে নামজুন বাধা দিয়ে হালকা বিরূপ করে বলে উঠল, আহা জিন, কি হচ্ছেটা কি? এইভাবে মেয়েটাকে শাসাচ্ছ কেন? আগে ঠান্ডা মাথায় শোনো তো, ও কি জন্য স্কুলে যেতে চাইছে না? ওর স্কুলে যেতে সমস্যা কোথায়? তারপর না হয় ঠান্ডা মাথায় বোঝা যাবে কি করা যায়। স্বামীর কথায় রেগে উঠে জিন বলল, তোমার কি মনে হয় আমি এমনি এমনি কথাগুলো বলছি ওকে? রোজ রোজ হাজার খানিকবার জিজ্ঞাসা করি স্কুলে যেতে কী সমস্যা বলতে আমাকে, কিন্তু ও কিছুই বলে না। শুধু বলে ভয় লাগে ওই স্কুলে যেতে, ওই স্কুল নাকি ভালো না। হাজার হাজার ছাত্রছাত্রী পড়ছে আমাদের স্কুলের মধ্যে, কারো কোনো ভয় হয় না, শুধু ওরই ভয় হয় স্কুলে যেতে। তাহলে ওকে কি করবো আমি না শাসিয়ে, বলো? ঠান্ডা কণ্ঠে নামজুন বলে ওঠে, আচ্ছা বুঝলাম, তুমি দাঁড়াও, আমি কথা বলছি ওর সাথে। চোখ ঘুরিয়ে তের দিকে তাকায় নামজুন। সুরেলা কণ্ঠে বলে, সোনা মা, এবার ফটাফট আমাকে বলে ফেলো তো কী সমস্যা তোমার ওই স্কুলে যেতে? থমথমে পরিবেশ সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু তে। প্রত্যেকের আগ্রহের দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। জাঙ্কুক খাবার ছেড়ে তের মুখের দিকে তাকিয়ে আছে, কি বলে সেটা শোনার জন্য। জাঙ্কুক কিছুটা আঁচ করতে পারলেও সে এখন এই ব্যাপারে কিছুই বলতে চায় না। জাঙ্কুক বুঝতে পারছে তে কেন স্কুলে যেতে চাইছে না, তবুও তের মুখ থেকে শোনার জন্য তাকিয়ে আছে। তে চোখ দুটো বড় বড় করে তাকায় সবার দিকে। সবার দৃষ্টি নিজের দিকে দেখে সাথে সাথে তে মাথা নিচু করে বসে থাকে ডাইনিংয়ে। নিচু স্বরে বলে ওঠে, আমার ওই স্কুলে ভয় করে মামাজান, যাব না আমি ওই স্কুলে। তে ঘুরে ফিরে একই কথা বলায় খেপে যায় জিন। তিনি অধৈর্য গলার সাথে সাথে বলে ওঠেন, দেখলে তুমি নামজুন, বলেছি না তোমাকে আমি। ও ঘুরে ফিরে একই কথা বলছে। জিনের কথা শেষ করার আগেই নামজুন হাতের ইশারায় থামতে বলে তাকে। স্বামীর কথা মতো তিনিও চুপ করে যান। নামজুন থেকে স্বাভাবিক করার জন্য আবারও সুরেলা কণ্ঠে বলে, ঠিক আছে, মেনে নিলাম আমার সোনামার কথা, পাঠাবো না তোমাকে আর ওই স্কুলে। কিন্তু আমার সোনামাও তো আমাকে বলতে হবে সে কেন ওই স্কুলে যেতে যাচ্ছে না সেটা।
নামজনের কথায় চোখ তুলে তাকাইতে বারবার কয়েকবার আর চোখে জিনের তীক্ষ্ণ দৃষ্টি দেখে নিয়ে মিহি কণ্ঠে বলে ওঠে, ওই স্কুলে অঞ্জন আছে তাই। তের কথায় মুহূর্তেই জাংকুক নিজের খাবারের মনোযোগ দেয়। জাংকুক যা আজ করার তা করা হয়ে গেছে, বুঝতে পারে তের না বলার সমস্যাটি, তাই সে মনোযোগী নয় কারো আলাপের মধ্যে। জিন তের অর্ধেক কথার মানে বুঝতে না পেরে নামজনের কিছু বলার আগে প্রশ্ন করে বলে, ইয়ঞ্জনকে? ইতস্তত বোধ করে নিচু স্বরে তে বলে, আমার ক্লাসের ফ্রেন্ড। ছেলে ফ্রেন্ড? হ্যাঁ। জিন তের কথা বিশেষ একটা পাত্তা দিল না, কারণ তের ক্লাস ফ্রেন্ড মানে সেও ছোট বাচ্চা, আর তাদের বাচ্চা মতে বড়রা না জড়ানোটাই ভালো। তের কথায় বিশেষ একটা পাত্তা না দিয়ে জিন শক্ত গলায় বলল, ফ্রেন্ডরা এমনই হয়, এরকম দুষ্টামি তারা করেই থাকে সব কিছুতে। তুইও ছোট, তোর ফ্রেন্ডরাও ছোট, তাই ছোট মানুষগুলো দুষ্টামি করবে না তো কি আমরা করবোই শেষ বয়সে এসে। জিনের কথায় গা জ্বলে উঠে দেন। একটা ছেলে তাকে এতটা টর্চার করে চালায়, সেটা সামান্য মনে হচ্ছে নিজের মামির কাছে। এই জন্যই বলতে চায়নি সে। তে রাগ দেখে ডাইনিং চেয়ার ছেড়ে উঠতে উঠতে শক্ত গলায় বলে উঠল, তুমি বুঝবে না মামি, লাগবে না তোমার বোঝা, গেলাম আমি। কথাগুলো বলেই তে রাগে নাক মুখ ছিটকে বিরক্তি নিয়ে পাশ থেকে নিজের স্কুল ব্যাগটি কাঁধে চাপিয়ে হন হন করে বেরিয়ে যেতে থাকে ড্রাইভারের উদ্দেশ্যে। পেছন থেকে জিন থমথমে মুখে বসে আছে তের যাওয়ার দিকে তাকিয়ে থেকে। নামজন তের যাওয়ার দিকে একইভাবে তাকিয়ে থাকে, কিন্তু জাংকুক মনোযোগ সহকারে নিজের নাস্তা ফিনিশ করছিল। জিন চিন্তিত কণ্ঠে নামজনকে উদ্দেশ্য করে বলল, নামজন, তুমি একটু স্কুলে খবর নিও তো, ওই ইয়ঞ্জন ছেলেটার সম্পর্কে। মেয়েটা অযথা এতটা ভয় পাবার কথা নয়। নামজন তখন বলল, আমারও তাই মনে হচ্ছে, আজ একবার স্কুলে গিয়ে চেক করে আসবো বিষয়টা, তুমি টেনশন করো না তো এই বিষয়। জিনের তে থেকে মনোযোগ সরাতেই চোখে পড়ল জাংকুকের গম্ভীর মুখখানা। তের চিন্তায় ঠিকঠাক লক্ষ্য করতে পারেনি জাংকুককে। এখন তে না থাকায় সবটা মনোযোগ পড়ে জাংকুকের দিকে সবার। জিন আদুরের কণ্ঠে জাংকুককে বলল, শোনা বাবা, এবার কয়েকটা দিন থাকবি তো আমাদের সাথে? তোকে ছাড়া না বড্ড একা একা লাগে রে। আমাদের দুজনেরই তো বয়স বাড়ছে, এই বয়সে এসে কখনকার কি হয়ে যায় বলা তো যায় না। তুই এবার না হয় দেশেই থেকে যা, অনেকটা বছর তো কাটালি বিদেশের মাটিতে। জাংকুক গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ইটস নট পসিবল মামি, আই হ্যাভ টু গো। 2 দিনের মধ্যে ব্যাক করছি আমি নিজ গন্তব্যে। জাংকুকের কথায় মুহূর্তেই হতাশ হন তিনি। জাংকুককে আটকানোর কোনো পথ নেই জিনের কাছে এই মুহূর্তে। জাংকুক বলেছে মানে সে চলে যাবে, থাকবে না আর বাংলাদেশে। শুধু জাংকুকের কথাটা ভেবেই ছোট থেকে আনতে হয় নিজেদের কাছে, নয়তো আরও কিছু বছর পর থেকে নিয়ে আসতো নিজেদের কাছে। কিন্তু তিনি বরাবরই হতাশ হচ্ছে জাংকুকের কর্মকাণ্ডে। বুক ভরে দীর্ঘ নিঃশ্বাস নিল জিন। ভাবল, জাংকুককে আটকানোর কি কোনো পথ নেই তাদের? জাংকুকের এই চলন্ত পা দুটো কি কখনো স্থির হবে না এই জীবন বাড়িতে? কথাটা ভেবেই জিন হতাশ কণ্ঠে জাংকুকের দিকে তাকিয়ে বলল, তাহলে আরও কয়েকটা দিন আমাদের সাথে থেকে জানা শোনা বাবা। জাংকুক আবারও গম্ভীর কণ্ঠে বলল, নট পসিবল মামি। তাহলে অন্তত এই 2টা দিন আমাদের সাথে থাক, যাস না কোথাও। অফিস না গিয়ে আমাদের সাথে একটু সময় দে। আমরা কি তোর সাথে একটু সময়ও কাটাতে পারি না একান্তভাবে? এতটুকু চাওয়া পাওয়া কি নেই তোর থেকে আমাদের? জিনের কথায় তালে তাল মিলিয়ে নামজন বলে বসলো, তোমার মামির সাথে আমিও একমত পোষণ করছি জাংকুক। চোখ তুলে তাকায় জাংকুক নামজনের দিকে, কোনো রূপ ভনিতা না করি সোজা সাপটা উত্তরে জানায়, ওকে ডান, তবে আমারও একটা শর্ত আছে মামা মামি। জাংকুকের কথায় মুহূর্তেই খুশিতে চকচক করে ওঠে জিন ও নামজনের চেহারা। জাংকুক তাদের সাথে এই 2 দিন জীবন বাড়িতে থাকতে চেয়েছে, এটাই অনেক তাদের জন্য। এবার জাংকুকের সব শর্তই মানবে তারা। জিন খুশিতে উৎফুল্ল হয়ে বলল, তুই আমাদের সাথে বাড়িতে থাকবি, এটাই অনেক। তোর সব শর্তে রাজি আমরা। বল কি শর্ত তোর? আগের ন্যায় গম্ভীর মুখে কাট কাট গলায় জাংকুক বলল, দেখো মামি, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে জানি না, তাই স্ট্রিক্টলি তোমাকে বলছি। আমি জানি তোমার পায়ে কোনো মেডিকেল ইস্যু নেই, ইউ আর নট প্যারালাইজড। শুধু আমাকে দেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য তোমার এই নাটক করা, সেটা আমি আরও বহু বছর আগেই ধরতে পেরেছিলাম। সেদিন তোমাকে কিছু বলিনি আমি, শুধু তোমার ভালোবাসা দেখে থেমে গিয়েছিলাম। কিন্তু তুমি থামাথামির নাম নিচ্ছ না বলেই আমি বাংলাদেশে আসতে চাই না। দম বন্ধ লাগে সব কিছু আমার।
আমার মনে হয় আমি বাংলাদেশে আসলেই তোমরা আবারও আমার সামনে প্যারালাইজড হয়ে সেজে থাকতে হবে, যেটা আমার মোটেও পছন্দ না তোমার ক্ষেত্রে। তাই তোমাকে স্পেস দিতে গিয়ে আমার তোমার থেকে দূরে থাকা। এবার তুমি ঠিক করো, তুমি কি স্বাভাবিকভাবে চলাফেরা করবে নাকি আমাকে হারাবে? চয়েস ইজ ইউর। জাঙ্কুকের এমন শান্ত কণ্ঠের কথায় মুহূর্তে চমকে ওঠে জিন ও নামজন। জাঙ্কুক যা বলছে সব কিছুই তো সত্য। জিন নিজের অসুস্থতা দেখে জাঙ্কুককে নিজেদের সাথে রাখতে চেয়েছিল, কিন্তু জাঙ্কুক যে সবটা জেনে উল্টো বেঁকে বসবে বুঝতে পারেনি জিন ও নামজুন। নিজেদের করা কাজের জন্য উল্টো জাঙ্কুককে হারাতে বসেছে দুজনই। নামজুন অসহায় দৃষ্টিতে তাকায় জাঙ্কুকের দিকে। জিন মুহূর্তে ফুপিয়ে কেঁদে ওঠে নিজের ভুলের জন্য, আর ভাবে আজ জাঙ্কুককে বছরে একবার নয় বরং 4-5 বার দেখতে পেত বাংলাদেশে নিজেদের মাঝে। যদি জিন এমনটা না করত, শুধু তাদের এই ভুলের কারণে জাঙ্কুক আজ তাদের থেকে দূরে দূরে থাকছে।